দেখতে দেখতে আরেকটা এশিয়া কাপ চলে আসলো একেবারে দুয়ারের কাছে। আর মাস দেড়েক বা মাসখানেক বাকি আছে। এরকম একটা সময়ে আমাদেরকে এশিয়া কাপ সংক্রান্ত প্রচুর নিউজ পড়তে হচ্ছে, কিছু কিছু কথা বলতেও হচ্ছে। বলতে গিয়ে বারবার না মাথার ভিতরে এই এশিয়া কাপ শব্দটা খুব আঘাত করতেছে, যে এশিয়া কাপ মানে কি। দেখেন, একটা সময় এশিয়া কাপ মানে ছিল আমাদের একটু ওয়ানডে খেলার সুযোগ পাওয়া, একটু আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়া। কিন্তু এশিয়া কাপ আমাদের জন্য সেই শুরু থেকে আজ পর্যন্ত বড় বড় কয়েকটা সিম্বলের নাম হয়ে গেছে। মানে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এই এশিয়া কাপে ঘটছে। আমি বরং এভাবে বলতে পছন্দ করি যে শুধু এশিয়া কাপে বাংলাদেশ, এটা যদি আমরা স্টাডি করি তাহলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসটাও একরকম বুঝে ফেলা যাবে। মানে একটা হাইলাইটস অন্তত আপনি দেখতে পাবেন এশিয়া কাপে বাংলাদেশে। সেইটা কীরকম আমি তিনটা প্রতীক দিয়ে বোঝার চেষ্টা করি। এক হচ্ছে 1986 সালে আমরা এইখানে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলি। দুই হচ্ছে 2012 সালে আমরা এই এশিয়া কাপে খুবই খুবই সারপ্রাইজিংলি ফাইনালে উঠি এবং 2 রানে সেই কান্না। এরপরে 2018 এশিয়া কাপে আমরা আবারও ফাইনাল খেলছি, লিটনের সেই অসামান্য ইনিংস, কিন্তু সব কিছু ছাপায় তামিমের সেই এক হাতে ব্যাটিং করা। মানে বাংলাদেশের ক্রিকেট তো আসলে যে কয়টা সিম্বলে আটকায় আছে তার ভিতরে সবচেয়ে শক্তিশালী 3টা সিম্বল। এই শক্তিশালী 3টা সিম্বল, এই গল্পগুলো আপনাদের তো মুখস্থ, তারপরেও একটু আসেন না, আড্ডার খাতিরে হলেও এই গল্পগুলো একটু ফিরে দেখি। এই এশিয়া কাপে বাংলাদেশ, এই গল্পটা একটু ফিরে দেখি। বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই ক্রিকেট খেলে। ইনফ্যাক্ট স্বাধীনতার বহু আগে থেকেই বাংলাদেশের এই ভূখণ্ডে ক্রিকেট হয়। কিন্তু আস্তে আস্তে ক্রিকেটটা যে একটা বাংলাদেশ হয়ে উঠল, এই ব্যাপারটা ঘটলো কিন্তু এই এশিয়া কাপে। এর আগে আমরা প্রথম দিকে যেটা হয়েছে বাংলাদেশ 11 বা বিভিন্ন নামে আমরা খেলছি। একটা পর্যায়ে আমাদের এখানে বিভিন্ন বিদেশি দল আসা শুরু করলো, এমসিসির মতো দল। আপনারা এখনকার দিনে হয়তো বুঝবেন না, একসময় এমসিসি এখন যাদের রোল শুধু আইসিসির অভিভাবক, কিন্তু একসময় এমসিসি আসলে ক্রিকেট সম্প্রসারণ বা ক্রিকেট অনুসরণ সব কিছুতে একটা বিরাট ভূমিকা পালন করত। সেখানে তারা ডেভেলপিং কান্ট্রিগুলোতে টিম পাঠাতো এবং এমসিসির হয়ে কারা আসতেন? এমসিসির হয়ে তখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার নামজাদা সব খেলোয়াড়রা একটা কম্বাইন্ড টিমের মতো, মানে একটা বিশ্ব একাদশের মতো খেলতে আসতেন বিভিন্ন দেশে। আমাদের এখানে আসতেন তারা, তাদের বিপক্ষে আমরা বাংলাদেশ 11 নামে খেলতাম। আবার হায়দ্রাবাদ ব্লুজ বা অন্যান্য টিম আসতো, দু একটা আন্তর্জাতিক টিমও আসতো। কিন্তু সত্যি সত্যি বাংলাদেশ কই, যেখানে বাংলাদেশ ন্যাশনাল টিম খেলতে নামবে? সেই ঘটনাটা ঘটলো 1986 সালে এই এশিয়া কাপে। এই এশিয়া কাপে বাংলাদেশ প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ পেল, মানে অফিসিয়াল ইন্টারন্যাশনাল ম্যাচ, আইসিসি স্বীকৃত। সেই ম্যাচটা আমরা ওখানে খেলতে গেলাম গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে। আজকে ধরেন বৃদ্ধ লিপুভাইকে দেখে আপনারা কতটা কি বুঝতে পারেন জানি না। আমি লিপুভাই সম্পর্কে যেটুকু বলি সেটুকু মূলত তার পাণ্ডিত্য নিয়ে বলি। হ্যাঁ, আজকাল তো লিপুভাইরে মাঝে মাঝে আক্রমণ করেও কথা বলতে হয়। সেইটা তো নাতিরা দাতুরে আক্রমণ করে কথা বলবেই, সেইটা আমি যোগ্যতা তার নাতিরও কাছাকাছি না, ফলে নাতি বলাটাও বাড়াবাড়ি হলো। যদিও উনি ভাই হিসাবেই স্নেহ করেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু লিপু ভাই বাংলাদেশের হিস্ট্রি, লিপু ভাই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি। কেন? ওই যে প্রথম আন্তর্জাতিক ম্যাচের ক্যাপ্টেন, তারপরে আইসিসি ট্রফি জয়ী দলের ম্যানেজার, ম্যানেজার মানে কিন্তু তখনকার সর্বেসর্বা। এরপরে তো বোর্ডের প্রথম ডিজিটালাইজেশনের জনক, এখন প্রধান নির্বাচক। লিপু ভাই বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রি। সেই হিস্ট্রিটার সূচনা হলো কিন্তু ওই 1986 সালে শ্রীলঙ্কায় এই এশিয়া কাপে। তখন লিপু ভাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ডাকসাইটে ক্যাপ্টেন, সবচেয়ে ডাকসাইটে ক্যাপ্টেন, আবাহনীর ক্যাপ্টেন। তখন শুধু না, আপনি যদি এখন পর্যন্ত হিস্ট্রি ঘোটেন এবং যারা সেকালের ক্রিকেট একালের ক্রিকেট সব কিছু দেখছেন, তারা বলবেন যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সম্ভবত সবচেয়ে শার্প ক্যাপ্টেনদের একজন গাজী আশরাফ হোসেন লিপু। ওই এখন যেটা জাতীয় স্টেডিয়াম, ওখানে খুব প্রিসাইজের একটা অফিস, 2-3টা রুম, সেখানে ক্রিকেট বোর্ড থাকে। ক্রিকেট বোর্ডের কোনো সামর্থ্য নাই একটা পূর্ণাঙ্গ টিমরে শ্রীলঙ্কায় পাঠাবে এশিয়া কাপ খেলতে, ওই সামর্থ্য তাদের নাই। মূলত বাংলাদেশ বিমানের অনুগ্রহ মিলায় টিকিটে অনেক ছাড় পেয়ে তারা গেল। এবং এখানে একটা সত্যি কথা, এসিসি অনেক কদর করছিল।
এসিসি এখানে বোধহয় যাতায়াত ভাড়া দেওয়া ছাড়া যত রকমের সহায়তা করা যায় করছে। ওখানে একটা ভালো হোটেলে রাখা, বাংলাদেশ টিমকে বিভিন্ন ফ্যাসিলিটিসের সঙ্গে পরিচয় করায় দেওয়া। বাংলাদেশ টিম তো তখনও বাংলাদেশ টিমের প্লেয়াররা কোনোদিন সামনাসামনি আধুনিক একটা জিমও দেখে নাই। আধুনিক একটা জিমে কিভাবে কি করতে হয় তা তো জানেই না। আধুনিক প্র্যাকটিস ফ্যাসিলিটিস দেখে নাই, কিছুই দেখে নাই। ওই টিমটা তখন ধরেন এখনকার দিনে আপনি লাতিন আমেরিকার প্রত্যন্ত কোনো দল পেরু থেকে আপনি যদি একটা ক্রিকেট টিমকে এই বিশ্বকাপে নিয়ে আসেন, তখন যে অবস্থা হবে সেরকম একটা অবস্থা আমাদের। আমরা প্রপারলি ক্রিকেট দুনিয়া চিনি না, দেশে বসে এক ধরনের রোমান্টিসিজম করি। সেরকম একটা অবস্থায় প্রায় আমেচার একটা দল নিয়ে আমরা মুখোমুখি হলাম পাকিস্তানের। কোন পাকিস্তান? ইমরান খানের পাকিস্তান, মানে ভুবনজয়ী পাকিস্তান। যে পাকিস্তান ওইটা থেকে 6 বছর পরে বিশ্ব চ্যাম্পিয়ন হবে। যে ইমরান খানের সামনে দাঁড়াতে পৃথিবী জুড়ে যে কোনো ক্রিকেটার সেলিব্রিটির বুক কাঁপে। পরবর্তীকালে যে ইমরান খান পাকিস্তান শাসন করবেন, সেই ইমরান খান তখনকার প্লে বয়, তখনকার চার্ম বয়, তখনকার সুপার হিরো ইমরান খান। ইমরান খানের পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, প্রথম ওয়ানডে ম্যাচ। গাজী আশরাফ হোসেন লিপু থরথর করে কাঁপতেছে উত্তেজনায়। এখনো লিপু ভাই সেটা মনে করতে পারে। সে বারবার বিভিন্ন প্রসঙ্গে বলে, দেবু সব কিছু সব স্মৃতি না মাথায় নাই, কিন্তু এই দৃশ্যটা সে বলে না। যখন তার টস করতে যাওয়ার সময় হলো, সে তো একেবারে পরিপাটি হয়ে সবচেয়ে সুন্দর যে পোশাকটা আমাদের আছে, তখন কিন্তু ওয়ানডে সাদা পোশাকেই খেলা হতো, সে সবচেয়ে পরিপাটি সবচেয়ে ধোপদুরস্ত সাদা পোশাকটা পরে সেজে গুজে, তখন বোধহয় ব্লেজার পরে টস করতে যাওয়ার কোনো সিস্টেম ছিল না। থাকলেও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ব্লেজার পাবে কই? আমার মনে হয় সিস্টেম থাকলেও বাংলাদেশ টিমের ব্লেজার ছিল না। গেল লিপুবাই সেজে গুজে, গিয়ে দেখে বাউন্ডারি লাইনের পাশে একটা ট্রাক স্যুট আর নর্মাল একটা টি শার্ট পরে ইমরান খান হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে। টসের টাইম হয়ে গেছে, না কোনো ম্যাচ রেফারিও নাই, আম্পায়ারও নেই, তখন টসে এইসব কিছু থাকতো না। এখন তো আপনারা দেখেন টস একটা মহাযজ্ঞ। টস হবে তার আগে থেকে মনে হয় যে ওই যে মোগল দরবারে বাজনা বেজে উঠছে, দুইজন ক্যাপ্টেন ম্যাচ রেফারি আগায় আসতেছে, উপর থেকে ড্রোন ক্যামেরা, স্পাইডার ক্যামেরা, এপাশ থেকে কুকুর ক্যামেরা, কত কি দৌড়াদৌড়ি করে। তারপরে ম্যাচ রেফারি আসে, একজন টেলিভিশনের প্রেজেন্টার আসেন, এই 4-5টা ক্যামেরা পাশ থেকে এরকম ঝুঁকে পড়ে। কিচ্ছু ছিল না তখন। তখন দুই ক্যাপ্টেন যেত, গিয়ে উইকেটের পাশে টস করে এসে দুই ক্যাপ্টেন মিলে আম্পায়ারদের জানায় দিত যে অমুক টসে জিতছে, ওই সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্বাস করেন কেউ যেত না। তো ও লিপু ভাই ওভাবে এসে দেখে ইমরান খানদের দেখে বেশ হতাশ হয়েছে। ওমা, ইমরান খান তো কোনো পোশাক টোশাক পরা না, একটা ট্রাক স্যুট আর গেঞ্জি পরা, এটা কেমন কথা? তারপরে ঠিক আছে, লিপু ভাই দুরু দুরু বুকে ইমরান খানের কাছে গেছে, গিয়ে বলছে যে চলেন আমরা টস করি। ইমরান খান লিপুবার দিকে ফিরে বলছে যে গাজী আমাদের কি উইকেট পর্যন্ত যাওয়ার দরকার আছে? ইমরান খানরা তখন কিন্তু রেগুলার বাংলাদেশে যাতায়াতের মধ্যে ছিলেন, নানা রকম ওই ঘরোয়া লিগ টিগ খেলতেন, ফলে পারস্পরিক পরিচয় ছিল। তারপরেও ক্যাপ্টেন ইমরান খানের মুখোমুখি হওয়া, লিপু ভাই কথা খুঁজে পাচ্ছে না যে কি বলবে সে ইমরান খানের। ইমরান বলছে বাদ দাও, কেউ আমরা নিজেরাই তো টস করবো, উইকেট পর্যন্ত কে হাঁটে, আসো এখানেই টস করে ফেলি। বাউন্ডারি লাইনের বাইরে ইমরান খান কয়েনটা হাতে নিয়ে উপরের দিকে ছুড়ে দিলেন, কয়েনটা পড়লো, বাংলাদেশের ইতিহাসের শুরু হলো। ইতিহাসের একটা দরজা খুলে গেল, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করলো। গাজী আশরাফ হোসেন লিপু অধিনায়ক হিসেবে প্রবেশ করলেন। হ্যাঁ, ম্যাচে আমরা একেবারেই কিছু করতে পারিনি, ওই টুর্নামেন্ট জুড়েই কিছুই করতে পারিনি, করতে পারার কথাও না। আমাদের খেলোয়াড়রা বরং ওখানে আহত টাহত হয়ে ফিরছিলেন। ওই ইমরান খান, মহসিন আলীদের যে বল ও যে খেলছেন, পরে রয় ডায়াসদের মুখোমুখি হওয়া, মানে শ্রীলঙ্কা, ইন্ডিয়াও এবার খেলে নাই, এই দুটো ম্যাচেই মুখোমুখি হওয়াটা বাংলাদেশের জন্য বিভৎস এবং রোমান্টিক একটা অভিজ্ঞতা ছিল। ওখানে অনেকে চেষ্টা করছেন ভালো করার, যতদূর মনে পড়ে এই মুহূর্তে আর স্কোর কার্ড দেখতে ইচ্ছা করতেছে না। বাঘ মামা মনে হয় ভালো একটা ইনিংস খেলছিলেন। যাই হোক, এগুলো পরিসংখ্যান দিয়ে তো আর ওই ঐতিহ্য, ওই তাৎপর্য বোঝানো যাবে না। ওটা তো আমাদের একটা দুয়ার খুললো, যেটা বললাম আমাদের ইতিহাসটা শুরু হলো। আজ আমরা যে ইতিহাসের মধ্যে বসে কথা বলতেছি, আজ ধরেন দেবব্রত বক বক করে দুটো করে খাচ্ছে, এই দেশে কত শত লোক, কত হাজার লোক, কত লাখো লোক নানা ভূমিকায় ক্রিকেটের জীবিকা করে খাচ্ছে না?
কেউ সাংবাদিকতা করে খাচ্ছে, কেউ আম্পায়ারিং করে খাচ্ছে, কেউ ক্রিকেট খেলে খাচ্ছে, কেউ ক্রিকেট বোর্ড চালায় খাচ্ছে, কেউ কিছু না করেও খাচ্ছে। ক্রিকেট মানেই এখন খাওয়া। এই সব খাওয়া খাওয়ির যে আনুষ্ঠানিকতা, যে ঐতিহাস, সেটাতে প্রবেশ করছিলাম আমরা এই এশিয়া কাপে 1986 সালে। ফলে এটা আমাদের সবচেয়ে প্রাইডের জায়গা, সবচেয়ে প্রাইডের টুর্নামেন্ট। এশিয়া কাপের কথা বললে এই প্রাইডের কথা না বললে চলে না। এরপরে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে 2012 সালে চলে আসবো। কারণ এর মাঝখানে কি ঘটছে? এর মাঝখানে এশিয়া কাপ ছিল আমাদের জন্য একটা, আসলে ওই একটা পিনাকলের মতো, যে একটা সর্বোচ্চ জায়গা, ওইটা 4 বছর বাদে বাদে স্পর্শ করতে হয়। এখানে 1999 সাল পর্যন্ত আমাদের অবস্থা ছিল যে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঢুকছি, ওই লিপু বেড়ার ধরে ঢুকছি, কিন্তু খেলার কোনো সুযোগ হতো না। আজকাল আপনারা একটা জিনিস করেন না, আমি যেটা নিয়ে মাঝে মাঝে একটু রাগ প্রকাশ করি, যে আপনারা লিপু, নান্নু, বুলবুল, আকরাম এদের পরিসংখ্যান দিয়ে এদের বোঝার চেষ্টা করেন। এতে সমস্যা কি হয়? আপনি ওই সময়টা বুঝতে পারেন না। আপনি একটা সময়ের যদি বাস্তবতা, কনটেক্সট এগুলো না বুঝে শুধু ক্রিকইনফোতে কি লেখা আছে, ক্রিকইনফোতে অঙ্কগুলো কি, এটা দিয়ে বোঝার চেষ্টা করেন, হয় নাকি? হ্যাঁ, তখন আমরা ক্রিকেট খেলতাম হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতাম হচ্ছে প্রতি 4 বছরে একসঙ্গে 3টা বা 4টা ম্যাচ, 4 বছর বাদে বাদে। এর মাঝখানে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ আমাদের ছিল না। 4 বছর বাদে এশিয়া কাপ হতো। বোধহয় 2বার অস্ট্রেলিয়া কাপ নামে একটা আয়োজন হয়েছিল এশিয়া কাপের পাশাপাশি, এশিয়া কাপের দলগুলো এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ওখানে অংশ নিয়েছিল। এই হচ্ছে আমাদের সাকুল্যে ইন্টারন্যাশনাল খেলা। এখন আপনি ধরেন আতারবের কথা আমি বলি, বাকিদের কথা, যাদের লিজেন্ডদের কথা বললাম তাদের কথা বাদ, আতারবার কথা ধরেন। আতারবার যৌবন শুরু হয়েছে, মানে তার সেরা সময় শুরু হয়েছে 88-89 সালের দিকে, সে ফুরায় গেছে সে 99 সালের দিকে। একটা লোকের ক্যারিয়ার তো আসলে তাই হয়, 10-11 বছর সে তার পিকে থাকে। এখন আতার ভাই এই টাইমে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাইছে ভাবেন তো, একটু দেখেন স্ট্যাটিস্টিক্স, এবং সেটা ব্যবধানগুলো কেমন। যদি এমনও হতো যে ওই কয়টা ম্যাচ সে টানা 1 বছরের মধ্যে খেলতে পারছে, তাও একটা ব্যাপার হতো। মানে সে সর্বশেষ ম্যাচটা যখন খেলে, তারপরে 4 বছর পরে যখন সে আরেকটা ম্যাচ খেলার সুযোগ পায়, ততদিনে ভুলে যায় যে লাস্ট ম্যাচে কি করছিলাম, লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচে আমার স্ট্র্যাটেজিটা কী ছিল, স্টাইলটা কী ছিল। লিগ ম্যাচে এক্সাক্ট যা করে তাই তো ইন্টারন্যাশনাল ম্যাচে করা যায় না। ইন্টারন্যাশনাল মানের যে খেলা, ওইটারই সুযোগ বাংলাদেশ পেত না। ফলে এই সময়ের ক্রিকেটারদের ওই এশিয়া কাপটাই ছিল শেষ ভরসা। যেটুকু যে স্ট্যাটিস্টিক্স আপনারা দেখেন, সেটা কারণে এশিয়া কাপ। এশিয়া কাপ এর চেয়ে বেশি অর্থ নিয়ে আমাদের সামনে 2012 সালের আগে আসে নাই। 2012 সাল পর্যন্ত এটা আমাদের জন্য একটা অংশগ্রহণই শেষ কথা ছিল। পিয়ারে দে কুবারতিন যদি এটা দেখতেন, বাংলাদেশের এশিয়া কাপ ব্যাপারটা, খুব খুশি হতেন যে ওরা জয় পরাজয়ের কথা ভাবে না, মূলত জয়ের কথা ভাবে না, মূলত অংশগ্রহণই করে। এশিয়া কাপে আমরা কীভাবে কিছু করব? এশিয়া কাপের বাকি 3 কম্পিটিটর কারা? 3টে বিশ্ব চ্যাম্পিয়ন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। এই 3 জনের সঙ্গে খেলে আমরা ওখানে চতুর্থ হওয়ার চেয়ে বেশি কিছু আশা করতে পারি না। কিন্তু 2012 সালে আমরা সিনারিওটা বদলায় দিলাম। সেই 3 বিশ্ব চ্যাম্পিয়নের টুর্নামেন্টে আমরাই চ্যাম্পিয়ন হয়ে যাইতে ধরলাম। এরকম একটা বিস্ময়কর ঘটনা ঘটাইলাম। ওই যে বলছি যে আপনি একটা ওই সংক্ষেপে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস বুঝতে পারবেন আমাদের এশিয়া কাপ ব্যাপারটা দেখতে পারলে। আর দেখেন, আমরা শুরু করলাম সেটা বুঝলেন, এরপরে এশিয়া কাপ দিয়ে বুঝলেন আমরা ইন্টারন্যাশনাল কেমন খেলতাম। এরপরে আমরা যে 2007 থেকে 12 পর্যন্ত আস্তে আস্তে একটা ডেভেলপ করছি, এবং 12 থেকে 15-16 পর্যন্ত আমরা ওয়ানডে ক্রিকেটের একদম শীর্ষ একটা স্তরে পৌঁছাইতে পারছিলাম, তার প্রমাণ এই এশিয়া কাপ। এই এশিয়া কাপ থেকেই আমাদের এই যাত্রাটা শুরু হলো। হ্যাঁ, এর আগে আমরা শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে নিয়ে আমাদের ঘরের মাটিতে আয়োজিত একটা টুর্নামেন্টের ফাইনালে উঠছিলাম, ওখানে শ্রীলঙ্কারে প্রায় হারায় দিচ্ছিলাম। ফলে আমাদের প্রথম ট্রফি মিসটা এর আগেই হয়েছে। কিন্তু এশিয়া কাপের ট্রফি মিসের সঙ্গে তো আর তুলনা চলতে পারে কেবলমাত্র বিশ্বকাপের। এর চেয়ে ভালো টুর্নামেন্ট আমরা খেলি, এর চেয়ে বড় টুর্নামেন্ট খেলি শুধু বিশ্বকাপ। এবং কম্প্যাক্টনেস, তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা যদি বলেন, এশিয়া কাপ আমাদের জন্য বিশ্বকাপের চেয়ে কম না। ওই যে বললাম 3টা বিশ্ব চ্যাম্পিয়ন আমাদের কম্পিটিটর, সেখানে আমরা 2012 সালে একেবারে চমকায় দিলাম। সবাই তো সুন্দর খেললো। দেখেন, নাজিমুদ্দিনরে নিয়ে আপনারা গালাগালি করেন ফাইনালের জন্য, শাহাদাতরে গালাগালি করেন, পুরো টুর্নামেন্টের দিকে তাকায় দেখেন নাজিমুদ্দিনও কত সুন্দর খেলছে, প্রত্যেকে, নাসির, সবাই সুন্দর সুন্দর খেলছে। কিন্তু ওই টুর্নামেন্টে স্পেশালি সাকিব আর তামিম
মুশফিক ভালো খেলছে, রিয়াদ ভালো খেলছে, আমাদের পুরো টিমটাই ভালো খেলছে, মাশরাফি ভালো খেলছে, সবাই ভালো খেলছে বলেই তো আমরা ফাইনালে উঠছি। সবাই ভালো খেলছে বলেই তো আমরা ইন্ডিয়া শ্রীলঙ্কারে হারায় পাকিস্তানের মুখোমুখি হয়েছি, এবং ইন্ডিয়ারে কি ফ্যাশনের সঙ্গে হারাইলাম দেখেন। সচিন টেন্ডুলকার তার 100তম সেঞ্চুরি করলো, পাল্টা আমাদের সাকিব আল হাসান একটা জোড়ো ইনিংস খেলে সচিনের ম্লান করে দিল। সাকিব আর তামিম ওই যে বললাম সবাই সুন্দর খেলছে, সাকিব আর তামিম তাদের ক্যারিয়ার সেরা খেলা একসঙ্গে খেললো। সাকিব তামিম আলাদা আলাদা করে বিভিন্ন টুর্নামেন্ট ডমিনেট বাংলাদেশের হয়ে করছে, টুর্নামেন্ট করছে, সিরিজ করছে, কিন্তু অ্যাট এ টাইম একই সিরিজে সাকিব আর তামিমের জ্বলে ওঠা এটার একমাত্র নজির সম্ভবত ওই 2012 এশিয়া কাপ। এবং সেই ঘটনাটা আমাদেরকে ফাইনালে নিয়ে গেল, এবং ফাইনালে আমরা পাকিস্তানটা কার্যত চেপে ধরলাম, একদম চেপে ধরলাম। পাকিস্তানে আমরা মাত্র 236 রানে আটকায় দিলাম, 236 রানে পাকিস্তানের মতো দলটা হারায় দিলাম। সে পাকিস্তান কিন্তু এর চেয়ে এখনকার চেয়েও শক্তিশালী দল। এখানে রাজ্জাক একটা অবিশ্বাস্য বোলিং করলো, 10 ওভারে মাত্র 26 রান দিয়ে 2 উইকেট নিল, কি অবিশ্বাস্য। আর আজ তো সারা জীবন এই কাজ করে গেছে, 10 ওভার বোলিং করবে, 30-এর নিচে রান এবং 2-3টা উইকেট, এবং সেই কাজটা ফাইনালে করে ফেললো। এবং রাজের কারণেই, সঙ্গে মাশরাফি, সাকিব, ওরা দুর্দান্ত সঙ্গ দিল, সব মিলে পাকিস্তান পেরে উঠলো না, মানে 239 রানে আটকে গেল। বাংলাদেশ যেভাবে শুরু করলো তাতে আসলে বাংলাদেশের এই ম্যাচ না জেতার কোনো কারণ ছিল না। হ্যাঁ, মিডল ওভারে একটু চাপ পড়ছিল, এবং শুরুর দিকে নাজিমউদ্দিন খুব স্লো খেলে, যে নাজিমউদ্দিনকে আমরা বলি বাংলাদেশের প্রথম টি20 ব্যাটসম্যান, সেই নাজিমউদ্দিন কিন্তু স্লো খেলে ম্যাচটা আমাদের হাতের নাগালের বাইরে নিয়ে যাচ্ছিল। তারপরেও নাজিমউদ্দিনের দোষ দেওয়ার খুব একটা সুযোগ নাই, কারণ তামিম সাকিবের 2টা 60 রানের ইনিংসে আমরা বেশ খেলায় ছিলাম, আর যেটুকু যা খেলা থেকে ছিটকে যাচ্ছিলাম ওটা মাশরাফি ব্যাটাতে পোষায় দিল। শেষ বেলায় নেমে 9 বলে 18 রান করলো, তার ভিতরে পরপর 3টা 4 মেরে বোধহয় 17তম ওভারে বা 18তম ওভারে পরপর 3টা 4 মেরে ম্যাচ আমাদের হাতে নিয়ে আসলো। এরপরে বাকিটা আসলে কি বলবো, বাকিটা শাহাদাত হোসেন রাজীবের হতাশাময় কাণ্ড, আব্দুর রাজ্জাকের রান আউট, এবং মাহমুদুল্লাহ রিয়াদের মানে চিরায়ত একটা কাজ। এটা রিয়াদ সম্পর্কে কোনোদিন আমি বলবো ভাবি নাই, আজকে একটু বলি। এটা শুধু রিয়াদ না, রিয়াদ, মুশফিক, আমাদের সিনিয়র অধিকাংশ খেলোয়াড়ের এটা একটা বড় সমস্যা। সেটা হচ্ছে তারা জানে না টেল নিয়ে কিভাবে ব্যাট করতে হয়। দেখেন, যে শেষ ওভারে আমাদের যে রান দরকার ছিল, রিয়াদ স্ট্রাইকে থাকলে অনায়াসে বের হয়ে আসতো এই রানটা। রিয়াদ প্রথম বলেই একটা সিঙ্গেল নিয়ে রাজ্জাকরে ঠেলে দিল স্ট্রাইকে। এরপরে ওই ম্যাচ আর বাঁচে, এরপরে ওই ম্যাচে রাজ্জাক আর শাহাদাত হোসেন রাজ্জাক রান আউট হয়ে গেল, পরে রাজীব আসলো, লাস্ট বল রাজীব পেস করলো। এগুলো মনে করতেও কষ্ট হয়, শেষ পর্যন্ত রাজীব লাস্ট বলে 3 রান দরকার ছিল, 1 রান বোধহয় নিতে পারলো, আমরা 2 রানে হেরে গেলাম। দ্যাট ওয়াজ এ ট্র্যাজেডি। এবং আমি আবার এই ঘটনাটাকে একটু অন্যভাবে দেখতে চাই। ট্র্যাজেডি হিসাবে তো আমরা সবাই মনে রাখছি, বাংলাদেশ যতদিন বাংলাদেশের ক্রিকেট থাকবে ওই 2012 ফাইনালটা কেউ বলতে পারবে না। কিন্তু আমি একটু অন্য জায়গা থেকে দেখতে চাই। কেন, দেখেন, আমাদের এই টিমটারে নিয়ে তখন একটা সমালোচনা ছিল, বিশেষ করে সাকিব কেন্দ্রিক একটা সমালোচনা ছিল, যেটা খুব যন্ত্রের মতো, এরা দেশের জন্য খেলে না, এদের আবেগ কম, ও মুক্ত মুখ। এবং স্পেশালি মাশরাফির সঙ্গে তুলনা হতো যে মাশরাফির এত আবেগ, বিপরীতে তার টিমের ছেলেপেলেদের আবেগ নাই, সাকিব একেবারে যন্ত্রের মতো। ওই ম্যাচটা আমাদের বলে দিচ্ছে যে ওরা বাংলাদেশকে কিভাবে দেখে, ওদের কাছে বাংলাদেশ কি। ওই ম্যাচের পর সাকিব মুশফিকরে জড়ায় ধরে, নাসিরকে জড়ায় ধরে যে কান্নাটা কাঁদছে, আমি আজ পর্যন্ত বিশ্বাস করতে পারি না যে সাকিবের কোনো নিকটজন, উপরওয়ালা না করুক, মারা গেলেও সাকিব আর এই কান্নাটা কাঁদবে। সাকিবেরটা বললাম স্পেশালি কারণ সাকিবরে নিয়েই তো এই সমালোচনা বেশি হয় যে ও যন্ত্রের মতো মানুষ, ওরে আবেগ স্পর্শ করে না, কষ্ট স্পর্শ করে না, বিশেষত দল দেশ এইগুলো নিয়েও ভাবে না। সেই ছেলেটা কি কান্নাকাটি করলো, নাসির, মুশফিক, মানে প্রত্যেকে ওই 2 রানের শোক এই জীবনে আর বাংলাদেশে যাবে না, অন্তত আমরা যতদিন বেঁচে আছি আমরা বলতে পারবো না। এই একই রকম শোক আমাদের আরও সহ্য করতে হয়েছে এর পরে। অ্যাকচুয়ালি তো আমরা এশিয়া কাপে এরপরে আরও 2 ফাইনাল খেললাম খুব কম সময়ের ব্যবধানে,
2012-তে ফাইনাল খেললাম, আবার 2016-18 পরপর দুটো ফাইনাল খেললাম। 2016টা খুব বলার মতো কিছু না। হ্যাঁ, 2016 এশিয়া কাপে আমি যদি মনে রাখার মতো কিছু দেখি, সম্ভবত সাব্বির ছাড়া আমার তেমন কিছু মনে নাই। কারণ সাব্বিরের ওই সময়টা দারুণ একটা উত্থান হচ্ছিল, ওই সাব্বিরকে আমি খুব মিস করি। সাব্বির রহমান রহমানের জন্য 2016 এশিয়া কাপটা একটু হলেও মনে রাখবো। এছাড়া তেমন মনে রাখার মতো কিছু নেই। আমরা মোটামুটি পারফর্ম করে ফাইনালে উঠি, এবং ফাইনালে অ্যাকচুয়ালি, আর ওটা ছিল T20 ফরম্যাটে, ফাইনালে অ্যাকচুয়ালি ইন্ডিয়া আমাদের আউট প্লে করে দিয়ে শিরোপা নিয়ে যায়। ফলে এই এশিয়া কাপটা ফাইনালে উঠলেও আমাদের জন্য অত গর্বের বা অত মনে রাখার মতো কিছু না। কিন্তু সেইটা হতেও আবার দেরি লাগলো না। পরের এশিয়া কাপে এবার যেখানে এশিয়া কাপ হচ্ছে, এই আরব আমিরাতে দুবাইতে এশিয়া কাপ। সেই দুবাইতে এশিয়া কাপ ওয়ান ডে এশিয়া কাপ। এবং আমাদের না 2018 সাল বাংলাদেশ, এই ব্যাপারটা আবার অনেকে একটু ইকুয়েশন মিলাইতে পারেন না। মনে হয় যে না, বাংলাদেশ তো ফেভারিটই থাকার কথা। বাংলাদেশ তখন ওয়ান ডে মোটামুটি তো পরাশক্তি। 2015, 16, 17, 18 এই টাইমে বাংলাদেশ 6-7 নম্বর দল, কখনো কখনো 3-4-এর পারফরমেন্স করতেছে। মানে কোনো কোনো নির্দিষ্ট সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশ ওই সময়ের ওয়ানডের তৃতীয় সেরা দল বা চতুর্থ সেরা দল। র্যাঙ্কিংয়ে ওটার আসর না পড়লেও বাংলাদেশ তখন টপ লেভেল কম্পিট করতেছে। কিন্তু 2018 এশিয়া কাপে বাংলাদেশ একটা ইনজুরি জর্জরিত, ঝঞ্ঝা কবলিত একটা টিম ছিল। ফলে ওই টিম ফাইনালে ওঠার কল্পনা আমরা করিনি, টুর্নামেন্ট শুরুর আগে কেউ করিনি। ওই টুর্নামেন্টে আমরা গেলাম মাশরাফি সাকিবের ইনজুরি নিয়ে। মানে এ দুজন ইনজুরি নিয়েই এশিয়া কাপ খেলতে গেল। ইনজুরি নিয়ে খেলতে যাওয়াটা কোনো ভালো কথা না, কিন্তু উপায় ছিল না আমাদের। সাকিবের ইনজুরি তো আমাদের সহ্য করতে হবে। যদিও এটা সাকিবের একদম মানে ক্যারিয়ার হাত শেষ করে দেওয়ার মতো একটা ঘটনা ঘটছিল, সেটা পরে বলতেছি। এছাড়া আরও টুকটাক ইনজুরি ভোগাচ্ছিল আমাদের। ওই মুহূর্তে 2018 সালটায় আমরা একটু ছন্দ খুঁজে পেতেও কষ্ট হচ্ছিল। মানে প্রপারলি আমরা ভালো ক্রিকেট খেলতে পারতেছিলাম না, যেটা তো আপনারা দেখছেন যে আসলে 2018 সাল থেকে আমাদের ডিক্লাইনিংই শুরু হয়ে গেছে। যে এই ডিক্লাইনিংয়ের শুরুটা আসলে ওই এশিয়া কাপের ওই আশেপাশের টাইমটা। কিন্তু এশিয়া কাপে আমরা গর্জন করে উঠলাম, ভাঙাচোরা একটা টিম নিয়ে গর্জন করে উঠলাম। আমরা ফাইনালে গেলাম। ফাইনালে গিয়ে লিটনের বীরত্বটা পরে বলতেছি, আগে সিম্বলটা বলি যে এই এশিয়া কাপে বাংলাদেশের ক্রিকেট একটা সিম্বল পেল। ওই সেই কথা, বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি এবং এশিয়া কাপ খুব হাত ধরে ধরে আগাইছে। বাংলাদেশ যে শুধু ক্রিকেট খেলতে শিখে গেছে তা না, বাংলাদেশ যে বড় দল হয়ে উঠতেছে তা না, বাংলাদেশ স্পোর্টিংলি ক্রিকেটের একটা স্তরে উঠে গেছে। সেই জিনিসটা এই এশিয়া কাপে আমরা দেখলাম। কে দেখালো আমাদের? তামিম ইকবাল দেখালো। তামিম ইকবাল দেখালো যে ক্রিকেট তাদের কাছে মোর দ্যান লাইফ। সেই বিল শ্যাঙ্কলির কথা, বিল শ্যাঙ্কলি বলছিলেন যে কেউ কেউ বলে যে ফুটবল হচ্ছে জীবনের মতো গুরুত্বপূর্ণ। আমি বলি না, এটা সত্যি না। ফুটবল হচ্ছে জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ। তো তামিম প্রথমবারের মতো দেখালো যে তাদের ওই টিমটার কাছে ক্রিকেট জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ছিল, কি কি হয়েছিল আপনাদের মনে আছে? আমার আবার মনে করাই দেওয়া লাগবে? এইটুকু শুধু বলি যে ব্যাট করতে গিয়ে প্রচণ্ড ব্যথা পাইছিল। এই অবস্থায় তার আর নামার কোনো সুযোগ ছিল না, ফ্র্যাকচারই হয়ে গেছিল, হাত ঝুলায় রাখছিল। কিন্তু দলের প্রচণ্ড প্রয়োজনে আর একবার এক হাতে ব্যাট করতে নেমে আসছিল। তারপরে রং হ্যান্ড দিয়ে সেই যে একটা বল ঠেকালো। এই একটা বল বাংলাদেশের সিম্বলে পরিণত হলো না। এই একটা শট, এই যে এক হাতে ঠেকায় দেওয়াটা, এটা তো বাংলাদেশের ক্রিকেটের সিম্বলে পরিণত হলো। বহু জায়গায় আপনি দেখছেন এটা নিয়ে। ওই যে মুফাসার মুফাসা লায়ন কিংয়ের সেই প্রতীক দিয়ে ওই এক হাতের ব্যাট দিয়ে এটা বানানো হয়েছে বহুভাবে। তামিমের ওই এক হাতের ব্যাটিংটা বাংলাদেশের ক্রিকেটের একসময় সিম্বলে পরিণত হলো, যে বাংলাদেশের ক্রিকেট কোন জায়গাটায় উঠছে, সাফল্যের দিক থেকে না হোক, মানবতার জায়গা থেকে, নিজেদের ত্যাগ করার জায়গা থেকে, লড়াই করার জায়গা থেকে, এবং ক্রীড়া সংস্কৃতির জায়গা থেকে, যে আগে জয়, সেই জয়ের জন্য যদি প্রাণ দিতে হয় তাই হবে। এখন তামিমের ব্যাপারটা সিম্বল হয়ে আছে ওই ছবিটার কারণে। এটা আমি তামিমকে ছোট করার জন্য বলতেছি না, কারণ ওই এশিয়া কাপেই বাংলাদেশ দলের আরও একজন যে কিনা দলের জন্য জীবনের একটা অংশ বিসর্জন দিতে বসছিল, সেটা হচ্ছে সাকিব আল হাসান। আবার বলি যে সাকিব আল হাসান দল প্রাণ না, দেশ প্রাণ না। এই যে অভিযোগটা শুনতে শুনতে আমরা নানাভাবে ক্লান্ত,
কিন্তু দেখেন এই এশিয়া কাপটা সে খেলতে গেল একটা পুরনো ইনজুরি নিয়ে, হাতে একটা সেলাই নিয়ে। এই এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে থেকেই তার ডাক্তার অন্তত কয়েকবার করে বলছিল যে এটা অপারেশন করাইতে হবে। সে বারবার বলতেছিল এশিয়া কাপটা খেলি, এশিয়া কাপটা আমাদের একটা চান্স আছে। কিন্তু এখানে একটু চিকিৎসকদের দায় দিচ্ছি না, মানে সব মিলিয়ে একটু ঝামেলা হয়েছিল, যে কারণে মিসজাজমেন্ট ছিল। সাকিবরে প্রপার ইনফরমেশন পাস করা হয় নাই, তার আঙুলটা যে আসলে পচন ধরে গেছে এটা বোঝানো হয় নাই তারা, বা যারা দায়িত্বে ছিলেন তারা বুঝতে পারে নাই। ওখানে সাকিব ওই অবস্থায় দেখেন জিনিসটা তার স্পিনিং হ্যান্ডে ওই অবস্থা নিয়ে এসে বল করে যাচ্ছে, হাতে ব্যান্ডেজ পেঁচায় এবং ভালো বলও করতেছে। একটা পর্যায়ে সে আর হাত নাড়াতে পারতেছে না, তার হাতটা ফুলে উঠছে, ভয়ানক ফোলা ফুলে উঠছে। সে তখন বোধহয় ওই দুবাইতেই কোনো একজন ডাক্তার দেখালো। ডাক্তার ব্যান্ডেজ খুলে বলে যে আপনি কি করছেন, আপনার হাতের ভেতরে তো পছন্দ রয়ে গেছে, মানে সেলাইয়ের নিচে, সেলাই করা তো সেলাইয়ের নিচে পছন্দ রয়ে গেছে, এরকম একটা অবস্থা। পরে সাকিব উইথড্র করে নিতে বাধ্য হলো এবং মানে এই ঘটনাটা নিয়ে সম্ভবত সাকিবের শেষ অফিসিয়াল ইন্টারভিউ নিচ্ছি আমি এই ঘটনাটা নিয়ে দুবাই এয়ারপোর্টে বসেও আমাকে ওভার ফোন ইন্টারভিউ দিচ্ছিল। এরপরে কি আর সাকিব কখনো ইন্টারভিউ দিচ্ছে অফিসিয়ালি? মনে হয় না, কথা তো হয় প্রায়, কিন্তু অফিসিয়াল ইন্টারভিউ আর নেওয়া হয় না, কারণ 2018 সালের পরে তো আমি অলমোস্ট বিচ্ছিন্ন হয়ে যাওয়া শুরু করছি। আমারও ওটা সম্ভবত শেষ অ্যাসাইনমেন্টগুলোর একটা। ফলে ওর ইন্টারভিউ নিচ্ছিলাম, আজও মনে আছে কোন সোফাটার উপরে বাসায় বসে, একটা ভাঙ্গা সোফার মতো ছিল, ওইটার উপরে বসে ফোনে ইন্টারভিউ নিচ্ছিলাম এবং আমি মানে এক পর্যায়ে নিজে নিজে অসাড় হয়ে যাচ্ছিলাম। সাকিবের মতো শক্তিশালী মানুষ, মানে মনের দিক থেকে শক্তিশালী একটা মানুষ, সে বলতেছে ভাই আমার আঙ্গুলটায় পছন্দ রয়ে গেছে, গন্ধ আসতেছিল, মনে হয় আমার ডাক্তার বলছে আর কয়েক ঘন্টা এরকম থাকলে আমি আর জীবনে হাত দিয়ে কিছু করতে পারবো না, আমার হাত কেটে ফেলতে হবে। এবং সাকিব যখন এটা বলতেছে তখন সাকিব ওয়েট করতেছে ইংল্যান্ডের কানেক্টিং ফ্লাইটের জন্য, ইংল্যান্ডে গিয়ে সে অপারেশন করাবে, তখনও সে জানে না তার হাতটা বাঁচাইতে পারবে কিনা। এরকম অবস্থায় সে ওই ইন্টারভিউটা দিছিল। আমার জীবনের একটা বড় প্রাপ্তি যে এত কষ্টের মধ্যে ওই প্রচণ্ড যন্ত্রণা সহ্য করা অবস্থায় সে আমাকে ইন্টারভিউটা দিচ্ছিল, আরও কয়েকজনকে ইন্টারভিউ দিচ্ছিল। যাই হোক, আমরা তো বীরত্বের আরও একটু পর্ব বাকি রইল এই 2018 ওয়ার্ল্ড কাপে, সেটা হচ্ছে আমরা ফাইনালে গেলাম। দেখেন এই সব নাটকের পরেও আমরা কিন্তু ফাইনালে গেলাম, শ্রীলঙ্কারে হারাইলাম, পাকিস্তানরে হারাইলাম, হারায় ফাইনালে গেলাম, ফাইনালে গিয়ে ইন্ডিয়ার মুখোমুখি হলাম। এখন আমাদের টিমটার অবস্থা কি দেখেন, আমাদের টিমে তামিম নাই, ওই যে হাত ভেঙে বসে আছে, সাকিবের হাত ফুলে গেছে, পছন্দ হয়ে গেছে, সে চলে গেছে। এখন টিমটা আসলে একটা সেকেন্ড ক্যাটাগরির টিম হয়ে গেছে। এখন ক্যাপ্টেন মাশরাফি প্রচণ্ড ব্যথা আর জ্বরে বল করার মতো অবস্থায় নাই, তারপরেও সে নামলো, তা নইলে 11 জনই হয় না, এরকম একটা অবস্থা। মুশফিকের পায়ে ব্যথা, হ্যামস্ট্রিংয়ের টান, সে অবস্থায় মুশফিক খেলতেছে। রিয়াদের কি প্রবলেম ছিল আমার মনে নেই, কিন্তু রিয়াদেরও ইঞ্জুরি ছিল, মানে ওইটা একটা হসপিটালে পরিণত হয়েছে আমাদের ড্রেসিং রুমটা। যা কজন টিকতে পারছে তারাও অসুস্থ, বাকিরা চলে গেছে, সাকিব তামিম চলেই গেছে, তাদের আর টেকারই অবস্থা নাই। এই অবস্থায় ইন্ডিয়ার বিপক্ষে নেমে তো খেলতেই পারার কথা না। না, ইন্ডিয়ার বিপক্ষে আমাদের জিতে আয়ত্ত ধরছিল লিটন। ইন্ডিয়ার বিপক্ষে আমরা আগে ব্যাট করতে নামলাম, মিরাজ মেকশিফট ওপেনার হিসেবে গেল। মিরাজ তখন অল্প বয়সী, মিরাজের বছর দুয়েক আগে অভিষেক হয়েছে, অভিষেক হতে হয়েছে খুব বাচ্চা অবস্থায়, সে অবস্থায় ওরা মেকশিফট ওপেনার হিসেবে লিটনের সঙ্গে পাঠানো হলো। হ্যাঁ, এখন আপনার স্কোর দেখে মনে হতে পারে যে মিরাজ আরেকটু মেরে খেললে হয়তো শুরুতেই আমাদের স্কোরটা দারুণ হতো, আর লিটন ও পাশে তো বন্যা বইয়ে দিচ্ছিল। এবং সম্ভবত কি আমি মোটামুটি নিশ্চিত যে এটা লিটনের ক্যারিয়ারের এখনো পর্যন্ত সবচেয়ে সুন্দর ইনিংসগুলোর একটা, সুন্দর এবং আগ্রাসী। সুন্দর ইনিংস তো তার আরও আছে, ওই যে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি টেস্টে বা আরও কিছু এরকম সুন্দর ইনিংস আছে। ইনফ্যাক্ট লিটন তো 50 করলে সেটা সুন্দর, সুন্দর ছাড়া তো খেলতে পারে না, কিন্তু এত আগ্রাসী সুন্দর ইনিংস তার সম্ভবত আর নাই। মানে কি হচ্ছে ম্যাচে এটা কোনো ব্যাপার না, ও অন্য জোনে চলে গেছে, সেই সচিনের বলা জোনে চলে গেছে। ও শুধু শট করতেছে, প্রপার ক্রিকেটিং শট, প্রপার 4, প্রপার 6, 6 কম 4 বেশি, বিউটি আর বিউটি, উইকেটের চারিদিকে বিউটি। আমরা দেখলাম যে 20 ওভার 5 বল খেলা হয়ে গেল, আমরা একটিও উইকেট হারাই নাই। মিরাজ এক প্রান্তে স্থির হয়ে আছে 38 না কত করে, অন্য প্রান্তে লিটনের ঝড় চলতেছে, আমাদের রান 120, মানে আমরা 6 রেটে তখন রান তুলতেছি। মিরাজের ওরকম ধীর স্থির ইনিংসের পরেও আমরা 6 রান রেটে রান তুলতেছি। এখান থেকে হঠাৎ 10,
মিরাজ আউট হলো, হঠাৎ ধস দ্রুত 5-6 উইকেট হারায় একেবারে যাচ্ছে তাই একটা অবস্থা। লিটন একপাশ থেকে আক্রমণ চালায় গেল, শেষ পর্যন্ত লিটনও স্টাম্পিংয়ের শিকার হলো, 121 রানে আউট হয়ে গেল। হ্যাঁ, তারপরেও শেষ দিকে এসে সৌম্য একটা ঝোড়ো 30 বা 33 করছিল। সব মিলে আমরা কিন্তু মোট আবার 220-22 পেয়ে গেলাম। মানে লিটনের ইনিংস সঙ্গে মিরাজের ওইটুক, বাকি সবাই ফেইলিওর। আর শেষ দিকে সৌম্য তখন 7-8 বোধহয় ব্যাট করছিল বা এরকম কিছু একটা, সৌম্যর একটা 30, সব মিলে 220-22 হয়ে গেল। এই স্কোর দিয়ে নর্মালি ইন্ডিয়ারে আটকাইতে পারার কথা না। ইন্ডিয়ার যে স্টারডাস্টের টিম, ওটা ধারে কাছে যাইতে পারার কথা না। তারপরও হয়ে গেল। তারপর মাশরাফি, রুবেল সব মিলে ইন্ডিয়ার একদম চেপে ধরল। আমাদের পেস অ্যাটাকটা তখন জোশ একটা পেস অ্যাটাক, সেই পেস অ্যাটাকের সামনে ইন্ডিয়াও থতমত খেয়ে গেল। ইন্ডিয়ার ব্যাটসম্যানরা সেট হয়, রান করে, আউট হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাশরাফি আর রুবেল দুপাশ থেকে একবারে চরম কিপটামি শুরু করে দিল। উইকেট যাই তুলুক, উইকেট নিয়মিত বিরতিতে ইন্ডিয়ার পড়তেছে, তার চেয়ে বড় কথা রান দিচ্ছে না। একজন 3, 2.5 এই ইকোনমি রেটে রান দিচ্ছে। ফলে ওই 220 রান নিয়ে আমরা 50তম ওভারে ঢুকে গেলাম। মানে দেখেন, 220-25 রান এইটা নিয়ে 2018 সালে ইন্ডিয়ান দলরে 50তম ওভারে টেনে নেওয়া, এটাই তো বিরাট একটা মোরাল উইন। মোরাল উইন না, আমরা ম্যাচটাই জিতে যাই। একেবারে 50তম ওভারে শেষ বল, মানে ম্যাচের শেষ বলে গিয়ে ওরা ম্যাচ বের করে নেয়। হ্যাঁ, এটা শেষ বলে নাটকীয়তার কোনো কিছু ছিল না। ওই রানটা হয়তো ওরা 2 বল আগেও করতে পারতো, 2 বল পরে তো আর করার সুযোগ নেই, 2 বল আগেও করতে পারতো। কিন্তু হ্যাঁ, লিটন যে একটা মহাকাব্যিক ইনিংস খেলে গেছে, এই সঙ্গে যদি আর 2টো ভালো ইনিংস হতো, বা মিনিমাম সবাই যদি যার যার ডিউটিটা করে যেত, যে না সবাই 15-20 রান করেও যদি করে যেত, তাও আমরা 250 ক্রস করে ফেলি। 250 ক্রস করলে ইন্ডিয়া শেষ, ইন্ডিয়া শেষ। মানে 2012 সালে যা পারি নাই, সেই কাজটা 2018 সালেই হয়ে যেত, হয়নি। আমরা এখনো পর্যন্ত 5টা ফাইনাল খেলছি, ওয়ানডে, T20 বিভিন্ন টুর্নামেন্ট মিলে 5টা ফাইনাল খেলছি। তার ভিতরে একটা ট্রফি আমরা জিতছি আয়ারল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ওই যে 2019 বিশ্বকাপের ঠিক আগে আগে একটা ট্রফি জিতছি, খুবই অগুরুত্বপূর্ণ ট্রফি। এছাড়া 4টা যে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে উঠছি, তার মধ্যে 3টাইতে এশিয়া কাপ। আজ পর্যন্ত আমরা ট্রফি জিততে পারি নাই। অ্যাকচুয়ালি আমরা কোনো ইন্টারন্যাশনাল ট্রফি এখনো পর্যন্ত জিতি নাই যেটা ওয়েল রিকগনাইজড, অথচ আমরা 3বার খুব কাছে চলে গেছিলাম, এশিয়া কাপ জয়ের খুব কাছে চলে গেছিলাম। ফলে ওই বারবার যেটা বলতেছি পুরো কন্টেন্ট জুড়ে, যে আমাদের হিস্ট্রি আর এশিয়া কাপে আমরা, এই দুটো খুব প্যারালাল। এখন জানি না হিস্ট্রিটার আরেকটা বাঁককে আমাদের জন্য ওয়েট করতেছে কিনা। মানে প্রথম ট্রফিটা তো আমাদের পাইতে হবে রে ভাই। আজকে পাই, 50 বছর পরে পাই, আর 100 বছর পরে পাই, প্রথম রিকগনাইজড একটা ট্রফি আমাদের পাইতে হবে না? আমরা এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো, কে জানে হয়তো অলিম্পিকের এই উদ্ভট র্যাঙ্কিং সিস্টেম থেকে সরে আসলে একসময় অলিম্পিক গোল্ড জিতবো, সবই তো হবে। আমি দেখবো না, আমার নাতি দেখবে, তার নাতি দেখবে, কেউ না কেউ তো দেখবেই। কিন্তু সেটা শুরুটা কোত্থেকে হবে আমি জানি না। কিন্তু এই 2025 সালে একটা সুযোগ আবার আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। এশিয়া কাপ যেরকম আমাদের ধাপে ধাপে ইতিহাস জন্ম দিয়ে আসছে, সেরকম একটা ইতিহাসের সুযোগ এবারেও আবার সামনে আছে। লিটন দাসের নেতৃত্বে আমাদের যে T20 টিমটা, আমি যেটা বারবার বলতেছি, T20 খেলতে শিখছে। আমাদের T20 টিম কেমন হওয়া উচিত, T20টা কীভাবে খেলে, এটা এরা গত বছর 2তে শিখে উঠছে। এই জিনিসটা আমরা 2006-07 পর থেকে শিখতেছিলাম না। এরকম একটা অবস্থায় এই দলটাকে নিয়ে বাজি ধরা যায় কিনা আমি ঠিক নিশ্চিত না। এই দলটা কি আসলেই এশিয়া কাপে বাকিদের চ্যালেঞ্জ করার মতো আমি জানি না। তবে এই দল যদি আর একটা ইতিহাস করে ফেলে, এই দল যদি গাজী আশরাফ হোসেন, লিপু, মাশরাফি, সাকিব, তামিম এবং লিটন, এদের যেসব ঐতিহাসিক ছবি তার পাশে নাম লেখায় ফেলে, তার পাশে একটা ছবি তুলে ফেলে, আমি অবাক হব না। সেরকম একটা ছবির অপেক্ষায় থাকলাম। এই রকম একটা থাম বানাতে চাই যেখানে সবচেয়ে বড় ছবিটা এইবারের এশিয়া কাপের হবে। সেরকম দিনে অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।